সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় 103 পৃষ্ঠায় বিবরণ লিখি বিশ্লেষণ করি। ছবি দেখে বিবরণ লিখি। পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদেরকে বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকদের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকদের এই দৃষ্টিভঙ্গি ও দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো এবং এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসেবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের একটা বিবরণ প্রস্তুত করো। বিবরণ শুরুতে একটি শিরোনাম দাও, নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে একটা ছবি দেওয়া আছে, সেখানে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের নারী মুক্তিযোদ্ধারা অস্ত্র নিয়ে তারা যাচ্ছে, তারা স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সে মুক্তিযুদ্ধে নারীদের অবদান সম্পর্কে আমরা একটা বিবরণ লিখব। পরের পৃষ্ঠায় 2 নং ছবিতে আমরা দেখছি এখানে গ্রাম বাংলার একটা প্রাচীন ঐতিহ্য, মানুষ কীভাবে ফসল উৎপাদন করছে সেই বিষয়ে এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা ছবি। তোমরা সেই ছবির বিবরণ তুলে এখানে 100 থেকে 150 শব্দের একটা বিবরণ লিখতে পারো। এরপর আছে এখানে সম্ভবত ঢাকার বুড়িগঙ্গা নদীর একটা দৃশ্য দেওয়া আছে। সেই দৃশ্যে নদী, লঞ্চ, নৌকা, নদীর জীবন, জেলেদের জীবন কাহিনী এই সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা বিবরণ লিখতে পারি। 4 নং ছবিতে এখানে আধুনিক শহরের যে নদী যে দূষণ হচ্ছে, নদীতে বর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে, মাছ মরে যাচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিবরণ লিখতে পারি। বিবরণমূলক রচনাতে দেখো, কোনো স্থান, বস্তু, প্রাণী, স্থাপনা, ঘটনা, ছবি, ব্যক্তিগত অভিজ্ঞতা, উপলব্ধি ইত্যাদি যে কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হয়। যে ধরনের লেখায় তাকে বিবরণমূলক রচনা বলে। সাধারণত বিবরণের শুরুতে বিষয়টি সম্পর্কে প্রাথমিক তথ্য ধারণা দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে বিস্তারিত বিবরণ তুলে ধরতে হয়। শেষে বিষয়টি সম্পর্কে বিশেষ কোনো মন্তব্য বা নিজস্ব পর্যবেক্ষণ থাকতে পারে। বিষয় অনুযায়ী রচনাটির একটি শিরোনাম দিতে হয়। বিবরণ লেখার জন্য বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। এজন্য লেখা শুরু করার আগে আমাকে বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। বিষয়টি নিয়ে বা অনলাইন থেকে আমি তথ্য সংগ্রহ করা যেতে পারে, অথবা অভিজ্ঞ কারো সহায়তা নেওয়া যেতে পারে। এরপর চিন্তা করতে হবে কিভাবে পুরো রচনাটি তুমি উপস্থাপন করতে চাও। দেখার দৃষ্টিভঙ্গি বা লেখার ভাষা সবার কিন্তু একরকম না, তাই এই একই বিষয় নিয়ে দুজনের লেখকের লেখা একরকম হয় না। বিষয় অনুযায়ী বিবরণ প্রস্তুত করার সময় নিজেকে কিছু প্রশ্ন করে কাজটি শুরু করা যেতে পারে। যেমন ছবির বিষয়টা কি, ছবির বক্তব্যটা কি, ছবিতে কি কি দেখা যাচ্ছে, ছবিটি সম্পর্কে কি অনুভূতি বা আমরা প্রতিক্রিয়া দেখাবো। তারপর এই ঘটনার কি বিষয়, কেন, কোন সময়, ঘটনার সঙ্গে কারা আছে, তাদের ভূমিকা কি, তারপর স্থানটিতে কোনটার পর কোনটা ঘটেছিল, ঘটনার ফলাফল কি, স্থানের বিবরণে আছে স্থানটি কোন ধরনের এবং কোথায় অবস্থিত, স্থানটিতে কীভাবে যাওয়া যায়, স্থানটিতে কি কি আছে, স্থানটির সম্পর্কে অনুভূতি ও প্রতিক্রিয়া কী। যদি এটা কোনো স্থাপনার বিবরণ হয় তখন তুমি কী করতে পারো, স্থাপনা কিসের এবং এটি অবস্থান কোথায়, এটি কখন এবং কেন স্থাপিত হয়েছিল, স্থাপনাটি কোথায় কি আছে, স্থাপনাটির সম্পর্কে তোমার অনুভূতি বা প্রতিক্রিয়া লিখতে হবে। আর যদি কোনো প্রাণীর বিবরণ থাকে তখন আমরা কী করব, প্রাণীটির নাম কি, কোথায় বাস করে, তার শারীরিক বৈশিষ্ট্য কী, প্রাণীর খাদ্যাভ্যাসটা কেমন, প্রাণীর সম্পর্কে কোনো অনুভূতি বা প্রতিক্রিয়া কী, সেগুলো আমাকে জানতে হবে। বস্তুর বিবরণের জন্য আমরা কী করতে, বস্তুটা কী এবং এটা কী, কোন উপাদান দিয়ে তৈরি, এটি কোথায় পাওয়া যাবে, এটি কী কাজে লাগবে, বা বস্তুর সম্পর্কে আমাদের যে অনুভূতিগুলো সেটা আমরা প্রকাশ করতে পারি। এখন নিজের ভাষায় বিবরণ লিখতে গেলে আমাকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। যেমন বিষয়টা একটা হচ্ছে ব্যক্তিগত সামাজিক ঘটনা, যেমন কোথাও ঘুরতে যাওয়া, কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা, বিশেষ কিছু রান্না ইত্যাদি। আর বিষয় আরেকটা হচ্ছে বিদ্যালয়ে যদি কোনো ঘটনা হয়, যেমন বিদ্যালয়ের প্রথম দিন, বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
বিষয় 3 হচ্ছে বিশেষ কোনো স্থান বা স্থাপনা, যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ, পুরাকীর্তি বা পুরাতন স্থাপনা, নদীর তীর বা সমুদ্র ইত্যাদি। এখানে একটা বিশ্লেষণমূলক বাক্য তৈরি, যেমন 2022 সালে 5টি দেশের মানুষের খাবার, পোশাক, বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিচের সারণীতে দেওয়া হলো। সারণীর এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায়। যেমন, আমার আয়ারল্যান্ডের খাদ্য কিনতে তারা 28.91% ব্যয় করে, পোশাকে তারা 6.43% ব্যয় করে, বিনোদনে 2.12% টাকা খরচ করে, ইতালিতে 16.36% খরচ করে খাদ্যে, পোশাকে 9.0, বিনোদনে 3.20, স্পেনে খাদ্যে 18.80%, পোশাকে 6.51%, বিনোদনে 1.98%, সুইডেনে খাদ্যে 15.77%, পোশাকে 5.40%, বিনোদনে 3.22%, তুরস্কে 32.14%, পোশাকে 6.63%, বিনোদনে 4.35%। এখন এই যে তথ্যগুলো যদি আমরা দেখি, বিনোদনের ক্ষেত্রে আমার সবচেয়ে কম খরচ করেছে স্পেন, মাত্র 1.98%, সবচেয়ে বেশি খরচ করেছে তুরস্ক, 4.35%। পোশাকের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করছে ইতালি, আর সবচেয়ে কম খরচ করেছে সুইডেন। খাদ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি খরচ করেছে তুরস্ক, সবচেয়ে কম খরচ করেছে সুইডেন। এবার বিভিন্ন তথ্য আমরা লিখতে পারি। উপরের সারণী থেকে দুটি বাক্য রচনা করা যায়। পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের খাবার কেনার পেছনে বেশি টাকা খরচ করতে হয়। আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের সবচেয়ে পিছনে কম খরচ করে। এবার আমরা দেখব এবার তোমরা আগের পৃষ্ঠের সারণী উপাত্ত বিশ্লেষণ করে 5টি বাক্য তৈরি করো। বাক্যগুলো যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সবটির সাথে আবার আলোচনা করে দেখো, প্রয়োজনে সংশোধন করো। যেমন, আয়ারল্যান্ডের মানুষ পোশাক ও বিনোদনের চেয়ে খাদ্য খাতে সবচেয়ে বেশি খরচ করে। 2, সারণীর 5টি দেশের তুলনায় ইতালির মানুষ পোশাক খাতে সবচেয়ে বেশি খরচ করে। আমরা এটা দেখেছি একটু আগে। স্পেনের মানুষ খাদ্য ও পোশাকের তুলনায় বিনোদন খাতে খরচ কম করে। সারণীর 5টি দেশের তুলনায় সুইডেন খাদ্য এবং পোশাক খাতে সবচেয়ে কম খরচ করে। তুরস্কের মানুষ খাদ্য পোশাকের তুলনায় বিনোদন খাতে সবচেয়ে কম খরচ করে। এভাবে আমরা বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করতে পারি। এবং বিশ্লেষণ করার কৌশলটা হচ্ছে, উপাত্ত বিশ্লেষণ করার পর যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা তথ্যে পরিণত হয়। আবার তথ্য বিশ্লেষণ করেও নতুন তথ্য পাওয়া যায়। নতুন তথ্য দুই রকম হতে পারে, একটা সংখ্যামূলক আর একটা হচ্ছে বর্ণনামূলক। বইপত্র এবং সংবাদপত্র নানা ধরনের সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য দেওয়া থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।